সিনথিয়া জি স্যার। টোটাল ফোর্সকে অ্যালার্ট করেন জি স্যার। যে বলেন যে আমরা আমাদের সমস্ত এগারনেস নিয়ে এই সিচুয়েশনটা ডিল করবো। জি স্যার। তারা যাতে স্যার আমি বাসাগো থেকে এসেছি, আমার স্যারকে কে জানি মেরে খালের ভিতরে ফেলে রেখেছে। কোথাও কোনো কিছু হলে মানে খুনোখুনি মারামারি হলে সরাসরি ডিবি অফিসে চলে আসতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আমি টিভি সিরিয়াল দেখে শিখেছি। স্যার পিসিটা কি বলে? আমাকে পিচ্ছি বলবেন না। আচ্ছা, কি নাম তোমার? আপন। রাজু, তুমি মনোবিজ্ঞান পড়েছো? না স্যার। ধরো কোনো বাচ্চার বয়স 2 বছর, কিন্তু তার আচার আচরণ 5 বছরের বাচ্চাদের মতো, তার মানে তার মানসিক বয়স 5 বছর। তেমনি ধরো কোনো শিশুর বয়স 5 বছর, কিন্তু তার আচার আচরণ 2 বছরের বাচ্চাদের মতো, তাহলে তার মানসিক বয়স 2 বছর। এই যে আপন, আপন তোমার বয়স কত? 7-8 বছর। তো আপনের বয়স 7-8 বছর দেখা গেলেও ওর আচার আচরণ টিনেজারদের মতো, তার মানে ওর মানসিক বয়স টিনেজারদের। ঠিক আছে, তুমি যাও, টিমকে অ্যালার্ট করো, আমরা বাসা বোঝাচ্ছি। ওকে স্যার। আমি রোজগাখানে হ্যালো। আপনারা কান্না থামান। আরে কান্না থামান না। লাশের কে কি হন? আমার বাবা, আমার বাবাকে কারা যেন মেরে হ্যাঁ, আমি আছি। কান্না বন্ধ করেন, কান্না বন্ধ করেন। দোলাপ, পোস্টমর্টমের ব্যবস্থা করো। আর আপনারা কি রিলেটিভ ডেড বডির? আমার স্বামী, ওইটা আমার স্বামী, আমার বাবা। আচ্ছা, ওনাদেরকে অফিসে নেওয়ার ব্যবস্থা করো, আমি কথা বলতে চাই। স্যার। কি ব্যাপার? হ্যাঁ, আপনি সাংবাদিক না? জি, তো কান্না করতেছেন কেন? উনি আমার স্কুল লাইফের টিচার ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওনাদের পুরো বাড়ি সার্চ করার ব্যবস্থা করো। স্যার। আর ফরেন্সিক টিমকে খবর দাও। স্যার। ফার্দার ইনভেস্টিগেট করো, যা করার। কথা বলো। আপনি কিছু দেখেছেন? আমার আগে উনি দেখেছেন, আর উনি দেখার পরেই আমি এখানে আসি, এসে দেখি আমার স্যার। আপনারা কি কিছু জানেন? আমাদের কাছে ইনফরমেশন দেন। এখানে যখন আমি আসলাম তখন ওনাদেরকে দেখে আমি আপনাদের কথা বলি, তারপর আপনারা এখানে আসলেন, এখন আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন। স্যার আমি সকালে কাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কি যেন একটা পড়ে আছে, কাছে যেয়ে দেখি আমাদের সিরাজ স্যার। স্যার খুব ভালো মানুষ ছিল, কে যার স্যারকে মারলো।
আপনারা চিন্তা করবেন না, আমরা খুনিকে বের করব। আপনাদেরকে ডিবি অফিসে যাওয়া লাগতে পারে। লাশ পেয়ে যাবেন। আর উইদাউট পারমিশন আপনারা কেউ বাড়ি বাইরে যেতে পারবেন না। ওকে, মুভ। আমি যতদূর জানতে পেরেছি সিরাজ স্যার অনেক ভালো একজন মানুষ ছিলেন। তার এই সুনাম সর্বজন বিদিত ছিল। আমার জাস্ট একটা ছোট্ট কোয়ারি ছিল, আমি জানতে চাচ্ছিলাম এটাই যে আপনাদের কি প্রেমের বিয়ে হয়েছিল নাকি পারিবারিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? আমি প্রেম ভালোবাসা ততটা বুঝতাম না, সেই পরিবেশে আমি বড় হইনি। আমাদের বিয়ে পারিবারিকভাবে হয়েছিল। দেখেন মিসেস সিরাজ, আপনি প্রেম ভালোবাসা বোঝেন কি বোঝেন না সেটা আমার কোশ্চেন ছিল না। আমার কোশ্চেন ছিল যে আপনাদের বিয়েটা প্রেমের হয়েছিল নাকি পারিবারিকভাবে হয়েছিল। এনিওয়েজ, পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, সেটা খুবই ভালো কথা। এরকম ভালো জিনিস, ভালো কাজ যদি চলতে থাকে তাতে দেশ ও জাতির মঙ্গল, বিশ্বের মঙ্গল। আচ্ছা মিসেস সিরাজ, আপনাকে কেউ পছন্দ করতো না? অফিসার, এটা আপনার কী ধরনের প্রশ্ন? আমার ঘরে বিবাহযোগ্য মেয়ে, আমি আমার স্বামীকে হারিয়েছি, আপনি সেই বিষয়ে কথা বলবেন, তা না আপনি অবান্তর প্রশ্ন করছেন। দেখুন, কোনটা অবান্তর কোনটা বান্তর সেই বিচারের ভার প্লিজ আপনি নিয়েন না, সেটা আমাদের উপর ছেড়ে দেন। আমি যে কোয়েশ্চেন আপনাকে করছি শুধুমাত্র সেই কোয়েশ্চেনের উত্তরটুকু দিবেন। আপনাকে কেউ কি কখনো পছন্দ করত, বিয়ের আগে অথবা পরে? সেটা আমার জানা নাই। তবে তবে আমার বাসায় ওর আব্বুর কাছে অনেক লোকই আসা যাওয়া করতো। তাদের মনে কার কি আছে সেটা আমি কি করে জানবো? রাজা স্যার। নোটেড। স্যার, সিরাজ স্যারের সাথে কারো কোনো রকম আর্থিক লেনদেন ছিল? না, আমাদের কাছে কেউ কোনো রকম টাকা পয়সা পাবে না, আর আমরাও কার কাছে টাকা পাবো না। তবে কিছুদিন যাবৎ ওনাকে সারাক্ষণ কেমন টেনশনে থাকতে দেখতাম। আমাকে কখনো কিছু বলতো না। আমি জানতে চাইলে বলতো সব বিষয়ে প্রশ্ন করবে না। তাই? তুমি তো ঠিক কথাই বলতে। সব বিষয়ে তো প্রশ্ন করতে হয় না, মাঝে মাঝে উত্তরও দিতে হয়। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আপনাদের বাসায় যারা আসা যাওয়া করতো তাদেরকে আপনি দেখলে চিনতে পারবেন তো? অবশ্যই চিনব, কেন চিনব না? আচ্ছা, আপনাদের ফ্ল্যাটে আপনাদের কাছের কেউ আছে, মানে ধরেন রেগুলার আসা যাওয়া আছে, মানে এমন কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডস? আমাদের তেমন আশেপাশে কোনো পরিবারের সাথে যাতায়াত ছিল না। আমাদের কোনো বিষয় জরুরি দরকার হলে আমাদের দারোয়ানকে দিয়ে সলভ করতাম। রাজা স্যার। নোটেড। স্যার। আচ্ছা, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? সেটাও বলতে হবে? না, মানে আপনার ইংলিশ উচ্চারণ অনেক সুন্দর তো, তাই। এনিওয়েজ, রিপন রাজু, জি স্যার। বাসার দারোয়ানকে নিয়ে আসো। স্যার।
চাইলে তোরে গুলি করে দিতে পারতাম, কিন্তু দেয় নাই। আধ ঘন্টা ইচ্ছা মতো পেটাবো, তারপর মনের জ্বালা মেটাবো। তুই আমাদের শরীর থেকে যে পরিমাণ ক্যালোরি ঝরাইছস তার দ্বিগুণ পরিমাণ তোর শরীর থেকে ঝরাবো। আচ্ছা তুই ভাবলি কি করে যে তুই আমাদের সাথে দৌড়ে পারবি? আমার হয়েছে কি স্যার, বিশ্বাস করে স্যার, আমি সিরাজ স্যারে খুন করি নেই স্যার, আমি সিরাজ স্যারে খুন করি নেই। আমি সিরাজ স্যারে অনেক ভালোবাসি, আমার সে অনেক ভালোবাসে। স্যারের যখন যা দরকার হইতো সবসময় আমারে কইতো, আমি স্যারের সব কিছু পূরণ করতাম স্যার। স্যারের বউ এবং মায়ের চেয়ে বেশি ভালোবাসে আমারে স্যার। স্যার আমার ভাইয়ের কত, আমার ভাইয়ের দিব্যি দিয়ে করছে, আমি স্যারকে খুন করি নেই স্যার। এই, তুই নিজেকে বেশি চালাক মনে করিস? এই বেটা, তোর বলছি তুই সিরাজ স্যারের খুন করছস? না দৌড়ালি কেন? স্যার স্যার, ও আপনাদের গাড়ির সামনে টিভি লেখা, ওই দেখে আর আপনাদের এই পিস্তলার ওই ওয়ারলেস দেখে আমি ঠিক পাইছি আপনারা পুলিশ দিলাম স্যার। আমি বুঝতে পারিনি, না বুঝে দৌড় দিচ্ছে, আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন তোকে এখন আমাদের সাথে ডিবি অফিসে যেতে হবে। স্যার। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার টিভি অফিসে নিয়ে যান না, আমার যদি টিভি অফিসে নিয়ে যান, আমার একটা বাচ্চা আছে স্যার, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি ছাড়া আমাদের দেখার কেউ নেই স্যার। স্যার আমার বউয়ের কথা বাদ দেন, আমার বাচ্চার দিক তাকায়, আপনাদের আল্লাহ দোয়া লাগে, আমার বাচ্চার দিক তাকায় হলে আমার আপনাদের টিভি অফিসে নিয়ে না স্যার। স্যার আমার ছেড়ে দেন স্যার। খুন করছ না, আবার মাপতেই কেন? আমি তো খুন করিনি, তাহলে আমি মাছ চাচ্ছি কেন? স্যার ভয়ে মুখ ফসকে ভারী হয়ে গেছে স্যার, মুখ ফসকে ভারী হয়ে গেছে আমার। তোর রিপন স্যার তোকে মাফ করলে আমি মাফ করবো না। তুই যে পরিমাণ ঘাম ঝরেছিস, তোর সেই পরিমাণ রড ঝরিয়ে ছাড়বো। স্যার 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 তাহলে তাই করে স্যার, আমার রড বাইর করে ছাড়ে দেন স্যার। তা আমার টিভি অফিসে নিয়ে যান, আমার বউ বাচ্চা না খেয়ে বেড়ে দেবেন। ও স্যার আপনার ভাই তুই ওখানে কতদিন ধরে আছো? তার ভয় নেই, বল। স্যার প্রায় 5 বছর স্যার। ক বছর? প্রায় 5 বছর। আচ্ছা ওই ফ্ল্যাটে আর কে কে আসা যাওয়া করতো? স্যার অনেকেই তো আসা যাওয়া করতো, কয়জনের নাম বলবো? তো কালো গুন্ডা নামের একজন ব্যক্তি প্রায়ই আসা যাওয়া করতো। তুই কালো গুন্ডাকে বাধা দিতি না? উনারে বাধা দিয়ে আমি মরবো? উনার ফার্স্টে যেদিন আসে আমি ওনার এরকম বাধা দিছি, উনি পিস্তল বার করে আর সোজা সরাসরি আমার কপালে ঠ্যাক দিয়েছে, দিয়ে কয় একবারে বাইরে ফেলা দিবা না, চোপ। তারপরের থেকে আমি আর কোনোদিন বাধা দিইনি। আমার স্যারের আমি একদিন জিজ্ঞাসা করছি, স্যার ওই লোকটা জোর করে ভিতরে ঢুকে যায়, আপনি কিছু কর না? তো স্যার আর কোনো কথা কইনি, মাথা নিচু করেছিল। আর কি কেউ আসতো? স্যার আর একজন লোক আসতো প্রায়। এই লোকটা দেখতে শুনতে অনেক সুন্দর, একবারে নায়কের মতো। উনি বাইক নিয়ে যখনই গেটের সামনে আসতো অমনি রুম্পা ম্যাডাম বেরোতো। বাইকে ওঠার সাথে সাথে উনি হুন্ডা নিয়ে ভো ভো করে টান দিয়ে চলে যেত। তাছাড়া একটা কথা জানেন, ওই লোকটা দেখে না আমার
খুব বেশি একটা ভালো মনে হতো না। আচ্ছা, ওই লোকটাতে তোর সন্দেহ হয়, সেইটা কি তুই সিরাজ স্যারকে কখনো বলছস? আমি অনেকবার কইছি, স্যার এই কথা কখনো মাথায় নেয় নাই। কোনো কিছু লুকাবেন না। আপনাদের সঠিক তথ্যের উপরে নির্ভর করবে খুনিদের খুঁজে বার করার অনেক কিছুই। স্যার, আমরা সিকিউরিটির কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। ওকে, গুড। তাহলে ওকে ছেড়ে দাও। আর যেটা করো সেটা হচ্ছে ও যেন ঢাকার বাইরে না যেতে পারে আমাদের পারমিশন ছাড়া, সেটা দিকে খেয়াল রাখো। নজরদারি রেখো। ওকে স্যার। আর ফোর্স রেডি করো। জি। আচ্ছা, আপনাদের বাসায় কে কে আসতো? আমাদের বাসায় খুব একটা মানুষ আসা যাওয়া করতো না। আচ্ছা রুম্পা, আপনি বলেন তো আর কে কে আসতো বাসায়? কালু ভাই আসতো, কালু ভাই প্রায়ই আসতো আর বাবার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতো। আচ্ছা, ওরা কি বলতো, কখনো কি বুঝতে পেরেছেন? কিছু বলতে পারি না, তবে আন্দাজ করতে পারতাম ওনাদের দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা ছিল। আচ্ছা, কি ধরনের ঝামেলা ছিল বলতে পারেন? কি যেন ওনাদের মধ্যে কথাবার্তা হতো যে এই এলাকার স্কুল কলেজ সব তার আন্ডারে, এই ধরনের কথাবার্তা। আপনি না পারলে কে পারবে শিক্ষক? আপনাকে পারতে হবে। উপরের অর্ডার। উপরের মানুষটাকে আরে আমি এতদিন কাজ করি, আমি তো উপরের মানুষটাই চিনলাম না, তার কোনো খোঁজ খবর পেলাম না। আর আপনি জিজ্ঞেস করেন উপরের মানুষটাকে? আপনাকে তো এত কিছু জেনে লাভ নাই, বেশি জানলে জানোয়ার হয়ে যাবেন, জানোয়ার। আমি একজন স্কুল শিক্ষক, শিক্ষক হয়ে আমি তোমাদের এই কাজে সহযোগিতা করতে পারবো না। শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর, কারিগর সৃষ্টি করে, কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হতে পারে না। আপনি দেখছি ইন্টারন্যাশনাল মাফিয়া সম্পর্কে আপনার মোহ বলে কোনো ধারণা নেই। আপনাকে আমি একটা ধারণা দিই, লোকচক্ষুর অন্তরালে যে মানুষটি যা নয় তাকে দিয়ে সেই কাজটি করানোই ইন্টারন্যাশনাল মাফিয়াদের একটা কাজের ধরন। এই ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দেই, এই যে আমি যে বিজনেসটা করি, যে বিজনেসটা আমি করি সেটা কিন্তু আমি কখনো জিহ্বা দিয়ে ছুঁয়ে দেখি নাই। বিজনেসটা কি বুঝছেন না? তবুও কিন্তু আমি এই কাজ করছি, কিন্তু আপনাকে তো এই কাজটা করতেই হবে, কোনো না করা যাবে না, উপরের অর্ডার। যদি কাজটা না করি? এই শিক্ষক কি বলে, আমাদের কাজে যদি কেউ রাজি না হয় সে তো এই পৃথিবীতে থাকতে পারে না, হয় মঙ্গল করে আর না হলে বুধ করে চলে যায়। আমি এখন কি করি? হায় আল্লাহ। আপনার কিছু করতে হবে না শিক্ষক, আপনি শুধু স্কুলে আমার একটা রুম দিবেন, সেই রুমে আমি সুন্দর করে একেবারে থাক 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 করে আমার মালগুলো সাজায় রাখবো।
আমার মালগুলো কিন্তু সুরক্ষিত থাকবে, কেউ সন্দেহ করবে না, আমিও নিশ্চিন্তে থাকবো। আর কাজটা যদি আপনি না করেন, একেবারে ভূত করে পাঠায় দেয়। আর আপনার পরিবার আছে না, হ্যাঁ, এই যে আপনার স্ত্রী, আপনার সন্তান, এটা তো মায়া লাগে না? লাগে মায়া? আমাকে দিয়ে এসব কাজ করানো কেন? শহরে কি আর কোনো মানুষ নাই? শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, বুঝতে এত দেরি হলে হবে? আপনি ভালো মানুষ, আমি আপনাকে যেভাবে বলি শোনেন, আপনাকে দিয়ে আমি কাজটা করলে কেউ সন্দেহ করবে না। আমার কাজটা কিন্তু খুবই খুবই সহজ হয়ে যাবে, একদম কোনো বাধা থাকবে না, আমি নিশ্চিন্তে কাজটা করতে পারবো। কলেজ থেকে ফিরে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা উনি তোমার সাথে কি বিজনেস করতে চায়? বাবা আমাকে বললো, তোমার এত কিছু বোঝার দরকার নেই, তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, আপনাদের মহল্লার রবিন সাংবাদিক, তার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? রবিন ভাই একদিন আমাদের বাসায় এসেছিল, আমি গাছে পানি দিচ্ছিলাম আর কলিং বেল। রুম্পা, দরজাটা খোলতো মা। আরে রবিন ভাই, আপনি? হ্যাঁ, তুমি কেমন আছো? তারপর তোমার পড়াশোনা কেমন চলছে? আমি ভালো আছি, পড়াশোনা ঠিকঠাক। তা হঠাৎ করে আমাদের বাসায়? আরে মানুষের বাসায় হঠাৎ করেই তো আসবে, নাকি বলে কই আসবে? হ্যাঁ না, আপনি তো আবার বিশাল বড় সাংবাদিক, ওসব নিয়ে তো ব্যস্ত থাকেন, আমাদের বাসায় তো সহজে আসেন না। আসি না, এই যে আসলাম। আচ্ছা, স্যার কোথায়? বাবা তো ভেতরে। ও, তাহলে তোমার বাবার সাথে একটু দেখা করি। ও আচ্ছা, আসেন আসেন, ভিতরে আসেন। আচ্ছা। কি ব্যাপার, হঠাৎ আমাদের বাসায় সাংবাদিক? বিষয়টা আমাকে জানতে হবে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে, রবি? জি স্যার। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি ভালো। বাবা, তোমরা আমার পুরনো ছাত্র, তোমরা দেখা হলে যে সালাম দাও, কত সম্মান করো। আর আজকালকার ছেলেমেয়েরা সালাম তো দূরের কথা, সম্মানই করে না। পথে ঘাটে রাস্তায় দেখা হলেও দূরের থেকে না দেখার ভান করে সব সিগারেট টানে। স্যার, দিন দিন আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু সভ্যতা হারাচ্ছি। আচ্ছা স্যার, আপনি আমাকে জরুরি তলব কেন করলেন বলেন তো? রবিন, আমি আর পারছি না রে। একজন শিক্ষক হয়ে আমি ওদের ওইসব কাজে সহযোগিতা করতে পারি না। ওরা আমার স্কুলের রুম দখল করে, আমার বাড়ি দখল করে, ওরা কী সব নেশাগ্রস্ত, কী সব ব্যবসা বাণিজ্য করছে। যুব সমাজ তো একেবারে রসাতলে গেল, এই নেশায় একেবারে আচ্ছন্ন হয়ে গেছে। রবিন, ওরা আমার মেয়েকে জিম্মি করে কি হলো? মেয়েকে জিম্মি করে কি? থামলেন কেন বলেন? তারপর হঠাৎ মা আমাকে ডাক দিল আর ওরা ওদের আলাপ বন্ধ করে দিল। আপা রবিন ভাইকে ধরেন, একমাত্র রবিন ভাই বলতে পারবে আমার বাবাকে কারা মেরেছে। আমি শিওর উনি সব জানে। রুম্পা, কার কাছ থেকে কি জানতে হবে, কাকে কি জিজ্ঞাসা করতে হবে,
সেটা বিচারের ভার আপনি না হয় আমাদের উপর ছেড়ে দেন প্লিজ। এক্সকিউজ মি। হ্যালো, হোয়াট? আচ্ছা, সাংবাদিক রবিন খুন হয়েছে। কাজ করো, তোমরা ওখানে যাও, আমি ডিআইজি স্যারের সাথে দেখা করে আসছি। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, সব আমি এক কাপ চা খেতে চাই। এই ভাই 2 কাপ চা দিয়েন তো, গ্লাসটা গরম পানি দিয়ে ধুয়ে দিন। খিদা লাগছে খিদা লাগছে খাবার দেই। আমি ভিক্ষুক না কিন্তু ভিক্ষে না চাই না, আমি ভিক্ষে চাই না, আমার খাবার দে। খিদা লাগছে। এই দাও তো একটা পাউরুটি দাও। আচ্ছা, এই যে সামনের বাসায় যে সাংবাদিক মার্ডার হলো, আপনি তাকে চিনতেন নাকি? এই রিবন, পাউডি দিলে পানি দেওয়া লাগে। পানি দাও, পানি। এই, তুমি আমাকে চিনো কি করে? আগে মাথা ভালো ছিল, কাকচিত্র শিখছিলাম, সব বলতে পারতাম। হঠাৎ করে মাথা খারাপ হয়েছে তো। পানি খাও। অদ্ভুত মানুষ তো। এই বাদ দে তো, পাগল ছাগলের কথা বাদ দে। আপনি চিনতেন তাকে? হ্যাঁ ভাই চিনতাম। উনি আমার কাছ থেকে সাদা শিখে নিত, আর উনি খুব ভালো লোক ছিল। অনেক সময় বাকি করতো, আর মনে করে উনি বাকি টাকাটা আমার কাছে দিয়ে যেত। আচ্ছা রাজু,
সাংবাদিকের বাসায় তুই কি সিগারেটের নমুনা পাইছিলি? কি সিগারেট নিত? হ্যাঁ সাদা থেকে নিত। গট ইট। একটা সাদা সিগারেটের অংশ আর একটা উইডের অংশ ছিল। এর মানে সাংবাদিক আর সিরাজ মাস্টারের খুন একদিনই করছে। কত হয়েছে আমাদের? 50 টাকা কইছে ভাই। পানি দাও, পানি পানি না। আরে বাবা দিচ্ছি তো, পানি দেন তো একটু। স্যার, আমরা এই দুটো সিগারেট ল্যাব টেস্ট করেছি। এটা সাংবাদিকের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে, আর এটা হচ্ছে কালু নামের একজন সন্ত্রাসী ল্যাব টেস্টে ফিঙ্গারপ্রিন্ট মিলেছে স্যার। তো বসে আছো কেন? গো, কালুকে ধরে ব্যবস্থা করো। স্যার, গো, নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। লেটস গো। কি হইতেছে কিছু বুঝতে পারতেছি না। গাড়ি আসতে গিয়ে এত দেরি লাগে কেন? গাড়ি আসতে বড় ভাই, আপনি সব কিছুতে এত অস্থির হয়ে যান কেন? গাড়িটা তো আসতে দিতে হবে। গিরগিটিদের অবার করে তো গাড়ি আসবে। আপনি সব কিছুতে এত অস্থির হয়ে যান কেন? ভয় তাই বলে এত দেরি হবে? বড় ভাই, গাড়ির সাথে বর্ডার পর্যন্ত কে যাইবো? আরে জাপান, তুমিও দেখছি বড় অস্থির হয়ে যাচ্ছ। আমি যাব, নো টেনশন। আপনারা এখানে থাকেন, সব কিছু শেষ হয়ে নারী রেডি আছে, কোনো ব্যাপার না, আমি দেখছি বিষয়টা, ঠিক আছে? বড় ভাই, আমার না আসলে বড় ভাই, কাউরে আমার বিশ্বাস হয় না। আমারও বিশ্বাস হয়। বর্ডার পর্যন্ত গাড়ির সাথে আমি যাইবো। তাই করবি তুই? বড় ভাই, বাচ্চাগুলো তো সেই কান্নাকাটি করতেছে। মুচড়াইয়া দেয় গলাটা। উফ, ডিস্টার্ব। কার ভাঙবি কেন? মইরা গেলে দাদারা কি দাম বেশি দিব? ওই তুই টাকা পাবি কম। একদম মাইরা ফেলাম। টিভির হাতে ধরা বেড়ে গেছে। কোনো মাপ নাই। মামুনি, তোমাদের ভয় নাই। স্যার, দেখো তো, এই লোকটা কি আপনাদের বাসায় যেত? জি অফিসার, এই ভয়ঙ্কর লোকটাই প্রায় আমাদের বাসায় যেত। এই লোকটা যখন আমাদের বাসায় যেত
তখন রুম্পার আব্বা কেমন যেন একটু ভয়ে আতঙ্কে থাকতো। এই লোকটাই মারছে রুম্পার আব্বাকে। কে কাকে মারছে না মারছে সেটার প্রমাণ তো এখনো হয় নাই। আগে প্রমাণ হোক, তারপর দেখা যাবে। সিন্ধিয়া, স্যার। ওনাদেরকে ভিতরে নিয়ে বসো। জি স্যার, চলুন আপনারা। চলো নিয়ে আসো। স্যার দেখে চিনিস? চিনব না কেন? শুধু আমি না, এলাকার পশু পাখি সবাই চিনে। ডায়লগ তো দিচ্ছিস একদম নাসিরউদ্দিন খানের মতো। বল এখন, কেন মেরেছিস একে? মারি নাই, জন্ম থেকে কালো, খুনি মনে হয় নাকি? আমি কেন মারতে যাব? চেয়ারটাই এমন, জন্মের দোষ। শুরুতে সব আসামি এরকম বলে, তারপর যখন থেরাপি অ্যাপ্লাই করা হয় তখন সুরসুর করে সত্যিটা বের হয়ে আসে। রাজা রিপন রাজু, থেরাপি স্টার্ট করো। একটা নিরীহ মানুষকে খুনি বানানোর চেষ্টা হচ্ছে। বলছি স্যার, বলছি স্যার, বলছি আমার একটা বলছি। সাংবাদিক সাহেব, আপনার তো ভালো মানুষ কবে থেকে হইলেন আপনি? তোমরা আমাকে কি বুঝাতে চাচ্ছ? বড় ভাই তো সাধারণ একটা কথা কইছে, এটা বোঝার কারণ নেই। বড় ভাই কইছে যে এত ভালো মানুষ তুমি কবে থেকে হইলা? দেখো, তোমাদের কারণে এই সমাজে নেশা ছড়াচ্ছে। আরে কোথাকার সাধু? হ্যাঁ, এই চোখ পলক মারবি না, চোখ পলক মারবি না। দেখো, তোমরা কিন্তু কাজটা ঠিক করছো না। হ্যাঁ, এই তুই আমার বিরুদ্ধে কিছু লিখবি না। দেখো, আমি সাংবাদিক, আমার কাজ হচ্ছে লেখালেখি করা, আর তোমরা এই সমাজটাকে নষ্ট করছো, আর এই নষ্টদের বিরুদ্ধেই আমি লিখব। আমি স্যারের আদর্শে কলম সৈনিক হয়েছি, আর সেই স্যার মাদকের বিরুদ্ধে লড়তে যেয়ে তিনি খুন হয়েছে। তোমরা কি ভেবেছো আমি এত সহজে বিষয়টা ছেড়ে দিব? আমি স্যারের খুনের, যারাই খুন করেছে তাদের মুখোশ আমি উন্মোচন করে ছাড়বো, তাদেরকে আমি সহজে ছাড়বো না। শুনে বাচ্চা কুত্তার বাচ্চা, তুই কারোর সামনে আমার কোনো কথা বলে যা। এই বড় ভাই কইছে না? বড় ভাই কি করে গেছে শুনছিস? বেশি সাংবাদিকতা করস না, একদম খেয়ে ফেলাবো, কিন্তু একদম খেয়ে ফেলাবো। তার বাচ্চা বেশি ভাল পারস,
সাংবাদিক, তোর কলম সৈনিকের গোষ্ঠী আমি মারিয়া দেবো একদম। বিশ্বাস করলেন স্যার, আমি তার ভয় দেখাইছি, মারি নাই, আল্লাহর কসম মারি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মানলাম তুই সাংবাদিককে খুন করিসনি, কিন্তু সিরাজ মাস্টার কি দোষ করেছিল? তাকে মারলি কেন? স্যার, আমি মাদক দ্রব্য পাচার মাচার করি ঠিকই, কিন্তু খুন খারাপের মধ্যে নাই। জন্ম থেকে তো কালো, এই জন্য চেহারা দেখে খুনি মনে হয়। আল্লাহর কসম মারি নাই। তাহলে তোর আস্তানায় উদ্ধার করা নারী ও শিশুগুলোকে কোথায় পাচার করতে চেয়েছিলি বল? স্যার, আমার দায়িত্ব শুধু আস্তানা পর্যন্ত নিয়ে আসা, এর বাইরে আর কিছু না। আমার এই দায়িত্বের সাথে আমি শুধু একা না, আমার সাথে তোর সাথে বল, নাম বল। স্যার আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছে যে সিরাজ মাস্টার হত্যা এবং সাংবাদিক হত্যার পিছনে একটা বড় গ্যাং কাজ করছে স্যার। এরা আফ্রিকা, সোমালিয়া, পাকিস্তান এবং ভারত হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। আমাদের কাছে আরও ইনফরমেশন আছে এদেরই একটা বড় অংশ বাংলাদেশে বিরাজ করছে স্যার। বল তোর গ্যাংয়ের নাম বল। আমার কোনো গ্যাং আছে না। তোর গ্যাংস্টারের নাম বলবি না? হ্যাঁ, ও যেন কি খেতে চেয়েছিল? পানি খেতে চাইছিল স্যার। ওকে স্পষ্ট করে বলে দাও সব ধরনের পানীয় বাসায় যে খাবে। স্যার, কারুর কল লিস্ট চেক করে একজনের সাথে নিয়মিত কথা বলতে দেখা গেছে, নাম অখিল। ওকে, অখিল কে কালু? রুম্পার প্রেমিক। রুম্পা মানে সিরাজ মাস্টারের মেয়ে? যে রুম্পা কোথায়? স্যার ওয়েটিং রুমে তো ওয়েট করছিল। ওয়েটিং কক্ষে ছিল মানে? ওকে আমার ডেস্কে নিয়ে আসো। ওকে স্যার। এই যে আমি এখানে, ওদিকে কি হয়েছে? মন খারাপ? আপনি তো জানেন পারিবারিকভাবে আমার মনটা ভীষণ খারাপ। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আপনি খালি আমাকে ফলো করেই যাচ্ছেন কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলেন না।
তুমি কি আমার না বলা ভাষাটা বোঝো না, নাকি বোঝো যে না বোঝার ভান করে থাকবে? বুঝি, না বলার ভান খুব করে থাকি বলতে পারে। আচ্ছা, তাই না? এই যে দেখো, তোমরা এই যে লাজুক লাজুক দুটো আঁখি আছে না, এই দুটো আঁখি দেখলে শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো পুরুষ মানুষই প্রেম করতে বাধ্য। আরে শুধু একা না, আমি হাজার হাজার মানুষের স্বপ্ন যে তাদের স্বপ্নের নায়িকাটা তোমার মতো মেয়ে যেন হয়। আমি তোমার প্রেমে পড়তে চাইনি জানো, তারপর পড়ে গেছি, প্রেমটা চলে আসছে। কি করবো বলো, তোমার সাথে আমার খুব প্রেম করতে ইচ্ছে করছে, খুব। আমি তোমার সাথে শত শত বছর বাঁচতে চাই জানো। আমার এই ছোট্ট জীবনে না শুধু তোমাকেই লাগবে, আমি আর কাউকে চাই না। প্লিজ 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 একবার রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ। দেখেন, আমার বাবা একজন স্কুল মাস্টার, মা অনেক ভালো ফ্যামিলি বিলং করে। এসব প্রেম ভালোবাসা আমাদের ফ্যামিলিতে অ্যাকসেপ্টেড না। শুধুমাত্র ফ্যামিলির মান সম্মান বাঁচাতে আর আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি কোনোদিন কারোর সাথে রিলেশনে জড়াইনি। বুঝছি, তোমার বলা শেষ। আজ শোনো, হাতগুলো দাও। আমি তো এই এলাকারই ছেলে, এখানে আমার জন্ম। স্যারের আওতায় পড়িনি তো কি হয়েছে? তোমার বাবা যেহেতু টিচার, উনি আমারও টিচার, আর টিচারের মান সম্মান রাখার দায়িত্ব তো আমার। আমি এমন কিছু করব না যাতে ওনার সুনামে কালিমা পড়ে, ঠিক আছে? আমার হয়ে যাও না প্লিজ। হয়েছে, থাক। কি হয়েছে? কিছু না। আমি এমনই, এটা পাগল, এটা একদম প্রেমিক, খাঁটি প্রেমিক। চলবে চলবে। প্রেম ভালোবাসা খুব পবিত্র জিনিস, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা প্রেম ভালোবাসার আগে দরজায় খিলাটায় ব্যস্ত থাকে, যে ভুলটা আপনিও করেছেন। বিশ্বাস করুন অফিসার, আমি ওকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। আমি মানছি যে এই খিল আর্টের বিষয়ে ছেলেরা বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রপারলি না বললে কিন্তু না শুনতে বাধ্য থাকে ছেলেরা। যাই হোক, আপনি যা ভুল করার তো করেই ফেলেছেন। আপনার যা নষ্ট হবার তো হয়েই গেছে, শুধু শুধু সাদা কাপড়ে একটা দাগ লেগেছে, এই যা। এনিওয়েজ, আপনার সাথে আপনার বয়ফ্রেন্ডের সম্পর্কটা কেমন? ভালো। আপনি এমনভাবে ভালো বলছেন, আপনার ভালোর মধ্যে কিন্তু একটু কিন্তু আছে। ঠিকঠাক মতো বলেন, না হলে তো আপনার। আচ্ছা, আমার বাবাকে কে বা কারা খুন করে রেখে গেছে সেটা ইনভেস্টিগেট না করে আপনারা আমার পার্সোনাল বিষয় নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন আমি বুঝতে পারছি না। সান্থিয়া। জি স্যার। শুধু স্যার একা কথা বললেই হবে? তোমাদের তো মাঝে মাঝে কিছু বলা উচিত না? স্যার তো আর চিরকাল এই পোস্ট হোল্ড করে বসে থাকবে না। স্যারের এই পোস্টটা কোনোদিন তোমাদের নিতে হবে না? আপনার পার্সোনাল বিষয়ের সাথে যদি আপনার বাবার খুন জড়িত থাকে? কি যাতা বলছেন আপনারা? বাহ, গুড, ওয়েল ডান। সিনথিয়া ট্যালেন্ট আছে। হ্যাঁ, শুনুন মিস রুম্পা, সিনথিয়া উল্টাপাল্টা কোনো কথা বলছে না, যা বলার ও লজিক্যালি বলছে, খুব চিন্তা ভাবনা করেই বলেছে।
আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে কি টাকা দাবি করতো? প্রথম সে আমাকে হেল্প করতো, তারপর যখন ওর বাবা ব্যবসায় লস করলো তারপর থেকে ও আমার কাছে টুকটাক হেল্প চাইতো। বাহ, প্রথমে ইনভেস্ট পরে লাভ খোঁজার ধান্দা। আচ্ছা, আপনি যদি তাকে টাকা পয়সা না দিতেন সে কি আপনার সাথে জোরাজুরি করতো? জি করতো। একদিন Yo, XG on the mic. Yo. XG on the mic. Hey, খেলা চালু। ভাইজান গোফ রাখছে, ভাইজান গোফ। ভাইজান কেন রাখবে মুখের মাঝে গোফ? ভাইজান গোফ রাখছে, ভাইজান গোফ। ভাইজান কেন রাখবে মুখের মাঝে গোফ? ওকে, ইয়া বড় গোফ, তার মুখে নাই দাড়ি, তাই না দেখে মনোয়ার করে আড়াআড়ি। মহল্লাবাসী সবাই মিলে করছে কানাকানি, ভাইজানের প্রতি তারা সবাই অভিমানী। ভাইজান গোফ রাখছে, ভাইজান গোফ। ওকে, ভাইজান কেন রাখবে মুখের মাঝে গোফ? ভাইজান গোফ রাখছে, ভাইজান গোফ। ভাইজান কেন রাখবে মুখের মাঝে গোফ? Check it out. ওই চুপচাপ ভাবি আইছে। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখলে পাবে রাজভোগ। গোফ ছাড়া পুরুষ আর চুল ছাড়া নারী, দেখা যায় না ভালো যেন ছাদ ছাড়া বাড়ি। ভাবি চায় না টাকা, চায় না পয়সা, চায় না কদ বেল, সে যে জল চায়, মেহেদি চায়, চায় সরিষার তেল। ভাবির ভালোবাসার শুধু একটাই খেল, খেল মুহুর মুহুর ঘষা দিয়ে গোফে দিবে তেল। গোফ হবে চকচকা, ওকে ফিট ফাট। গোফ নিয়ে ভাবি সাপ করবে টিকটক। মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখলে পাবে রাজভোগ। অখিল আমার কাছে টাকা পয়সা চাওয়ার 2-1 দিন পর থেকেই দেখতাম বাবার মনটা খারাপ। সেদিন বাবা হঠাৎ আমাকে ডেকে বললেন। কি বললেন আপনার বাবা? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বলো? জীবন চলার পথে জীবনসঙ্গী নির্বাচন করাটাও একটা ফ্যাক্ট। তোমার চলার পথে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমিও নির্বাচন করতে পারবে যদি তোমার সেই চোখ থাকে। তুমি না কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। অখিলের সাথে তোমার কতদিনের ওঠা বসা? বাবা, কি ব্যাপার, ঘাবড়ে গেলে? জীবনটা অনেক সুন্দর। এই সুন্দর জীবনে সুন্দরভাবে চলার জন্যে একটা সুন্দর জীবনসঙ্গী নির্বাচন করতে হয়। কিন্তু তুমি অখিলকে কিভাবে চিনো? ওই আমাকে চিনিয়েছে।
আমার এতদিনের স্বপ্ন সাধনা সব কিছু নষ্ট হয়ে গেল রে মা। আমি অনেক কষ্ট পেয়েছি। বাবা তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। সেটা তুমি জানতে চেও না, শুধু এইটুকু জেনে রাখো অখিল ছেলেটা ভালো না। কিন্তু বাবা থাক, আর কিছু জানার দরকার নেই। এবার যাও, তুমি তোমার কাজে যাও, আমাকে একটু একা থাকতে দাও। কালু তাহলে এখন ডিবির হেফাজতে? জি গুরু। ওর যদি কিছু হয়ে যায় ওর জায়গায় কে কাজ করবে ঠিক করেছো? গুরু, আমার এক বন্ধু আছে, ওর নাম ওয়াকিল, অনেক সাহসী এবং সুদর্শন। পারবে? ও পারবে আর কি। ওর মধ্যে তো ঝামেলা আছে। গুরু কি ঝামেলা? আজকে অখিল আসলো না কেন? গুরু, ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, অবশ্য যাওয়ার আগে আমাকে সে বলে গেছে আর কি। ওকে সাবধান করে দিও, যে কোনো সময় কট হয়ে যাবে কিন্তু। এই লাইনে প্রেম ভালোবাসা করলে পরে অধপতন নিশ্চিত। জি গুরু। গুরু তাহলে আমি আসি। ঠিক আছে, যাও। আর শোনো, কালুকে তো কালকে সবুজবাগ থানায় হস্তান্তর করবে। রাস্তায় ওকে ঠুস করে দাও। যে কর্মক্ষম তার পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকার সমান কথা। সে এখন নর্দমার পানি হয়ে গেছে, সুগন্ধ আর দিতে পারবে না। দুর্গন্ধ দুর্গন্ধ রোগ ব্যাধি ছড়ায়। কাজ করতে এত সময় লাগে নাকি? সামান্য কাম। বস, আমি জাহাজ ঘাটার বক্করে ফেলে দিতে যেতেছি। ওই হালা গণিরে চেনে না, ও গণির উপর টক্কর নিতে চায়। বস, আমি ওরে একদম খায় ফেলামো বস। আপনারা যাই, দোয়া কইরেন, আমি যাইতেছি বস।
অকিল লাস্ট আপনার বাসায় কোন দিন এসেছিল? 1 সপ্তাহ আগে আসছিল। 1 সপ্তাহ। আচ্ছা, অকিলের সাথে আপনার সম্পর্ক ঠিকঠাক মতো চলছে তো? জি ঠিকঠাক। আপনি একটা কাজ করেন, আপনি এই মুহূর্তে তাকে একটা কল করবেন আর তাকে বাসায় আসতে বলবেন। কি হলো, কল করেন। দেন, ফোন দেন। হ্যালো, কোথায় তুমি? আমি বাসায়। আচ্ছা তুমি একটু জরুরি আমাদের বাসায় আসো তো। কেন, হঠাৎ তোমাদের বাসায় কোনো সমস্যা? আসো তারপর বলছি। ওকে, এখন আমরা আসছি। চল, আপনার ফোনটা আপনারটা। অনেক তো হয়েছে, এবার আমি যাই। আমি বুঝলাম না, একটা মানুষকে কথা নাই বার্তা নেই আমাকে তুলে নিয়ে বসিয়ে রেখেছেন, মানে আমার কি নাগরিক অধিকার বলে কিছু নেই? মিস্টার অখিল, বিকুল, আমরা আপনাকে নিয়ে এসেছি আমাদের কেস ওরিয়েন্টেড কিছু আলাপচারিতার জন্য। আপনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার করলে আমরা সসম্মান আপনাকে বাসায় পৌঁছে দেব। নো ওয়ারিজ। আমি বলেছি আমি কিছু জানি না, যেখানে আমি বলেছি জানি না তারপরে আপনারা কেন প্রশ্ন করে যাচ্ছেন আমাকে? না আমি একদমই মানে আমাদের কেস ওরিয়েন্টেড দু একটা প্রশ্ন করবো যে আপনি জানেন তো যে আপনি যত চেষ্টা করেন আমাকে কিন্তু আটকে রাখতে পারবেন না। আচ্ছা আপনি বাদ দেন, আমি আপনাকে এই কেস না অন্য একটা প্রসঙ্গে জিজ্ঞেস করি, জানতে চাই আপনার কাছে আপনারা কয় ভাই? আছি বেশ কয়েকজন, সেটা দিয়ে আপনার কি কাজ? আমি পার্সোনাল কোনো প্রশ্নের উত্তর দিব না কেন? না না, আমি জানতে চাচ্ছি যে আপনারা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। বাহ, ভেরি গুড। আপনারা 2 ভাই 1 বোন। আপনাদের মানে আপনি ভাই বোনদের মধ্যে কত নম্বর? মেজর। মেজর। আচ্ছা, আপনার সাথে রুম্পার কতদিন ধরে সম্পর্ক? আপনি এত কথা বলতে চাইলে আমার বাড়িতে আসেন, চা খান, চা খেয়ে আমার বাবা মার সাথে কথা বলেন, সবার সাথে কথা বললেই তো ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন। না, আমাদের কেস ওরিয়েন্টেড এই বিষয়টা। আমাদের সিরাজ স্যার, ওনার মেয়ে তো রুম্পা, যেহেতু আপনি তো জানেনই যে ইউনো সিরাজ স্যারের সাথে কি ঘটেছে, মানে সিরাজ স্যারকে কি করা হয়েছে বিষয়টা তো আপনি ওয়াকেবল। সো আমাদের রুটিন কোয়ারিজ, নাথিং এলস। দেখেন, আমি এখানে ব্যক্তিগত কোনো ইনফরমেশন নিয়ে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কোনো ইনফরমেশন দিব না। আপনি যত চেষ্টা করেন আমাকে। আপনি উত্তেজিত হচ্ছেন, শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমরা রূপার বাবার মানে সিরাজ স্যারের বিষয়টা তো আপনি ওয়াকেবল একটু তো জানেনই। আমরা একটু জাস্ট জানতে যাচ্ছি ওনার সাথে আপনার সম্পর্কটা কীরকম ছিল।
আপনাদের পরিচয় ছিল তো? হ্যাঁ। আচ্ছা, তো একটা মানুষের সাথে একটা মানুষের পরিচয় থাকতে পারে না? না, পরিচয় থাকতেই পারে, পরিচয় থাকতেই পারে। মানে আমি বুঝলাম না, আমাকে দেখে কি মনে হয় যে আমি একজন খুনি? আমি এই কথাটা কখন বললাম আপনাকে? এই কথাটা আমি কখন বললাম যে আপনি খুন করেছেন? আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে যে সিরাজ স্যারকে কে খুন করেছে। আমি জানি না। বান্দা আমি এমন একজনকে নিয়ে এসছি গুরু, যে পাখির মতো মানুষগুলি করে মারে, কাজ করে খুব বিচক্ষণতার সহিত। শোনো, সোমালিয়া থেকে আমার এক বন্ধু আসতেছে, একটু আয় সারাম করার জন্য একটা ব্যবস্থা করা যায় না ওকিল? আরে বস, এটা কি বলেন আপনি? এইটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমার হাতে আছে। বেশ, যেটা তোমার হাতে আছে সেটাকে আবার মন দিয়ে দাও নাই তো, তাহলে কিন্তু গণেশ উল্টে যাবে। না না বস, না না, আমার কাছে অনেকগুলা পুরি একদম রেডি আছে, মানে একদম তরতাজা, বুঝছেন? গুড, ভেরি গুড। বস, ও বস, আমার জীবনে খুব ইচ্ছা আপনারে আমি একটু নিজের চোখে দেখবো। প্লিজ বস, প্লিজ, আমার এই একটা ইচ্ছা একটু পূরণ করে দেন। তোমার মধ্যে এখনো বিশ্বস্ততা তৈরি হয়নি, তুমি আমাকে দেখবে কিভাবে? আমার ছয় জন বিশ্বস্ত কর্মী বাংলাদেশের 6টা বিভাগে কাজ করে। ভারত, পাকিস্তান, আফগানিস্তানে যারা প্রমোশন নিয়ে গেছে তাদের কথা তোমাদেরকে কি বলবো, তাদের কাজের প্রতি কি ডেডিকেশন, তোমরা না মিশলে বুঝতে পারবা না। এই যে আমার গণি, আমার বিশ্বস্ত মানুষজনগুলোর মধ্যে ও আমার একজন, এই জন্য তো ওকে আমি কাছে কাছে রাখি। 20 বছর পর এই গণি হবে বাংলাদেশের 1 নাম্বার গ্যাংস্টার। বস বস বস, আমি এমন কি কাজ করলাম যে আপনি আমার মধ্যে বিশ্বস্ততাটা খুঁজে পাচ্ছেন না? দক্ষিণগাঁও রাসেল মিয়ার প্রজেক্ট থেকে মাঝে মধ্যেই টাকা নাও, কিন্তু সে টাকা তো অ্যাকাউন্টে জমা দাও না। ইয়ে মানে আসলে ঘাবড়াবার কোনো কারণ নেই, এই লাইনটা হারামি লাইন, আর এই হারামি লাইনে কাজ করতে এসে নিজেদের মধ্যে হারামিগিরি করলে তার মাঝে বিশ্বস্ততা খুঁজে পাওয়া যায়। সরি বস, সরি, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আর জীবনে হইব না। তোমার নিজের পিস্তলের গুলিতে নিজেই পড়ে যাবে, তুমি নিজেকে রক্ষা করতে পারবে না। এখন বলো, তুমি আমাকে কিভাবে সচেতন দেখবে? সরি বস। দ্বিতীয়বার সরি বললে তোমার জীবনকেও কিন্তু সরি বলতে হবে। মনোযোগ দিয়ে কাজ করো, তোমাকে আমার সামনে আসতে হবে না, আমি তোমার সামনে আসবো, যেমন আমি গণির সামনে আসি। সিরাজুল মাস্টারকে কবজা করো। সিরাজুল মাস্টার সমাজের সৎ নিষ্ঠাবান একজন মানুষ, তাকে সবাই সম্মান করে, ভালোবাসে। এটাই তার একমাত্র দুর্বলতা, আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বিজনেস শুরু করে। সমস্ত নেশাদ্রব্য, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, গাজার স্টোর রুম বানাও সিরাজুল মাস্টারের বাড়িতে। আর যদি প্রসেসিংয়ের জায়গা শর্ট পড়ে, স্কুলের একটা রুম নিয়ে নাও। তুমি মাস্টারকে কৌশলে কবজা করে তোমার রাজ্যে তুমি রাজা হয়ে যাও। আরেকটা কথা, সিরাজুল মাস্টারে কিন্তু সুন্দরী একটা মেয়ে আছে, তুমিও অনেক সুন্দর, এই সুন্দর চেহারাটাকে কাজে লাগাও।
কৌশল করে সিরাজুল মাস্টারের মেয়েটাকে পটিয়ে হাতের মুঠোয় নাও, সিরাজুল মাস্টারের কাছে যাও, জাপানকে সাথে রেখো। তা তোর প্রেমের কাহিনী কিভাবে রচনা করলে একটু বল দেখি, বল। কই এসো, হ্যাঁ এসো না। কি আচ্ছা, আমরা তো রেস্টুরেন্টে ভালো ছিলাম, ওখানে গল্প করছিলাম। একটা পাবলিক প্লেসে কিভাবে ভালো থাকা যায়? একটা পাবলিক প্লেসে কি রোমান্স করা যায়? তো আমরা কি এমন করবো যেটা পাবলিক প্লেসে করা যায় না? কথা বলবো, সুখ দুঃখের আলাপ করবো, তুমি আমাকে জানবা, আমি তোমাকে জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা সোফায় বসে কথা বলি। সোফায় বসে সব কথা বলা যায়, এটা কমফোর্টের ব্যাপার আছে না, বুঝে না? আসো না। আচ্ছা, আরে আসো তো, অকিল, আসো, আমার কথা শুনো, আসো। অকিল, আসো তো। স্বীকার কর। বলছি 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 গোপন ভিডিও দেখা কয় টাকা খাইছিস? ক ক 5 লাখ টাকার মতো। যা বাবা, তোর হিরোগিরি দেখি তামিল সিনেমাকে হার মানাল। এখন বল স্যারকে মারলি কেন? বেশি না, এত কষ্ট করে বানাইতে হইছে, পরিশ্রম হইছে, 5 লাখ টাকা দিলেই চলবে। 1 টাকাও দেব না। আমি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করি নাই, করব না। আমার কষ্ট এত সহজে আমি বৃথা হতে দিব? মা টাকা দেবে না। টাকা তুই দিবি না, তোর বাপ দেবে।
মায়া নাই, নিজের জীবনের প্রতি দয়া মায়া নাই। এই কুত্তা চুপ কর, আমার সে বড় বিদ্যা এদিন চল। আচ্ছা বলতো বাবু, তুই সাংবাদিককে কেন মারলি? সাংবাদিক? না স্যার, আমি তো সাংবাদিক মারিনি। স্যার আমি হবে বলছি স্যার, প্রথমে আমি ভেবেছিলাম আমি কালুকে ফাঁসিয়ে দিব। ও বেরিয়ে যাওয়ার পরে আমি ঢুকছিলাম ভিতরে। আচ্ছা এখন বল তোর গ্যাংস্টারটা কি? গনি আমার বন্ধু, ও মাঝে মাঝে ওনার কাছে আমাকে নিয়ে যেত। আমি সচক্ষে ওকে ভালো করে দেখিনি, তবে আজ করতে পেরেছি যে দূর থেকে একটু একটু পাগল পাগল ভাব আছে। আমি আবার কণ্ঠটা শুনতে পারলে ওনাকে চিনতে পারবো আমি। তা গনি এখন কোথায়? স্যার আমার ফোনটা চেক করলেই জানতে পারবেন। পাসওয়ার্ডটা কি বল? 4টা 1। স্যার একটা টেক্সট আছে, দোস্ত তুই ধরা খাইছিস, আমি বর্ডার দিয়ে ইন্ডিয়া হয়ে সোমালিয়া চলে যাচ্ছি, রওনা হলাম। খিদা লাগছে, খিদা লাগছে, খাইতে চাই, খিদা লাগছে, খাইতে চাই। সকালে খাই নাই, রাত্রেও খাই নাই, খিদা লাগছে, খিদা লাগছে, খাইতে চাই, খাইতে চাই। নেন ভাই, টাকাটা নেন, কিছু কিনে খেন। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি নাকি? আমি ভিক্ষা চাই না, আমার খিদা লাগছে, আমার খাইতে চাই, খিদা লাগছে। আজব লোক তো। পাগল পাগল নাকি? আমি এক কাপ চা খেতে চাই। এই ভাই 2 কাপ চা দিন তো, গ্লাসটা গরম পানি দিয়ে ধুয়ে দিন। খিদা লাগছে, খাবার দেই। আমি ভিক্ষুক না কিন্তু ভিক্ষা চাই না, আমি ভিক্ষা চাই না, আমার খাবার দে, খিদা লাগছে। এই দাও তো
একটা পাউরুটি দাও। আচ্ছা, এই যে সামনের বাসায় যে সাংবাদিক মার্ডার হলো, আপনি তাকে চিনতেন নাকি? এই রিবন, পাউরুটি দিলে পানি দেওয়া লাগে, পানি 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 খাও, পানি খাও। এই, তুমি আমাকে চিনো কি করে? আগে মাথা ভালো ছিল, কাকচিত্র শিখছিলাম, সব বলতে পারতাম। হঠাৎ করে মাথা খারাপ হয়েছে তো, কিছু মনে থাকে না। পানি দে, পানি 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 খাও। অদ্ভুত মানুষ তো। এই বাদ দে তো, পাগল ছাগলের কথা বাদ দে। স্যার, আমার একজনকে সন্দেহ হয়। কাকে? দুলু পাগল। দুলু পাগল ওরকম নয়। কথা কম। কাউকে যদি সন্দেহ হয় স্ট্রেট অ্যারেস্ট করো। স্যার, স্যার দক্ষিণ বালুচরের কাশবনে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। না স্যার, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে লাশটা কার হতে পারে। ওকে স্যার, ওকে। আপনারা কি এলাকার? আমরা এলাকা। কোথায়, কত দূরে বাড়ি আপনার? আমাদের বাড়িতে এই যে পাশেই আমাদের বাড়ি। বাচ্চাটাকে চিনেন? বাচ্চার চিনা লাগে, চেহারা তো দেখতে পারতাছি না। চেহারা দেখা যাচ্ছে না তো, এই জন্য চিনতে পারতাছি না। আপনাদের কি মনে হয় যে এই ঘটনাটা কে ঘটাতে পারে? না, আমরা সঠিক বলতে পারতেছি না। সঠিক বলতে পারলে তো আমরা বলে দিতে পারতাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, দক্ষিণ বালুরচর একটা লাশ পাওয়া গেছে, এক্ষুনি যেতে হবে। এই দুটাকে গাড়িতে নিয়ে হ্যান্ডকাপ লাগাও। ওকে স্যার।
হোয়াট হ্যাপেন্ড? আসলে এই বাচ্চাটা কোথাকার, কার লাশ, কিভাবে এখানে এলো আমি আসলে বুঝতে পারছি না। এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারছে না। তোমরা একটা কাজ করো, তোমরা দেখো তো যে কোনো আশেপাশে ক্লু পাওয়া যাচ্ছে কিনা। ওকে স্যার, আই ওদিক যাও দেখি। স্যার আমি এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম, কোনো কিছু ক্লু খুঁজে পাচ্ছি না। দেখি ফেসটা দেখো তো। স্যার আমি বাসাগো থেকে এসেছি, আমার স্যারকে কে জানি মেরে খালের ভিতরে ফেলে রেখেছে। কোথাও কোনো কিছু হলে, মানে খুনোখুনি মারামারি হলে সরাসরি ডিবি অফিসে চলে আসতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আমি টিভি সিরিয়াল দেখে শিখেছি। এই রাজু, এটা ওই ছেলেটা না সেদিন অফিসে আসলো, কি আদর না কি যেন নাম? না স্যার, আপন, ওর নাম আপন। আপন, রাইট, আপন। এক কাজ করো, ওর পোস্টমর্টমের ব্যবস্থা করো, আর ওর বাবা মা কাউকে পাও কিনা দেখো। হেলিকপ্টার নামতে তো লেট হচ্ছে কেন শুয়োরের বাচ্চা? 30 সেকেন্ডের মধ্যে যেন হেলিকপ্টার নামে। Finally তুই আসছিস। চল। তুই এই আইটা আচ্ছা তুই আমার ছেলেকে ছাড়বো না, তুই আমার ছেলেকে মেরে দে, তুই কোনি ওটা কোনি তুই আমার কোনি বিদ্যা কোথায় সবাই ছাড়েন আরে ছাড়তে বলছি, ছাড়তে বসেন ও আমার ছেলেকে মেরেছে স্যার, ও আমার ছেলেকে মেরেছে, ও কোনি আমার ছেলেকে মেরেছে, ও কোনি আমার ছেলেকে মেরেছে। মা, ও মা, বাইরে আসো। কি বাবা? মা, লোকটি অনেক ভালো, লোক ভিক্ষা করে না, লোককে যা দেয় তাই খায়। আমাকে বলছে একটা সাইকেল কিনে দিবে। সাইকেল? এই ওই লোকের কাছে কি টাকা আছে তোর সাইকেল কিনে দিবে? আমার কাছে মেলা টাকা আছে, মেলা টাকা। ওর আমি একটা সাইকেল কিনে দেবো। ও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আচ্ছা আপনি এখানে বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। 3-তে? বাহ, খুব সুন্দর তো। আচ্ছা বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? ডিপি অফিসার। ডিবি অফিসার? খুব ভালো।
আমি তারে খাইতে দেই। অনেকবার বলছি তারে এখান থেকে যান, কিন্তু সে যায় না। পরে আমি একটা কাঁথা আর একটা বালিশ দেই শোয়ার জন্য। সে আমার বাসার সামনে শুয়ে পড়ল। গভীর রাত, অনেক রাতে আমার দরজায় ঠোকা দেয়। কিছু লাগবে? আপনাদের কিছু লাগবে? আরে কি করছেন আপনি? ছাড়েন। এক সময় আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি আমার আপনকে পাই না। সকালবেলা ভালো মাঠে আমার আপনকে পাই। অনেকেই বোঝে না, সব কিছু স্বীকার করে টর্চার হওয়ার পরে। ছাগলেরা বোঝে না ক্রাইম কি জিনিস। ক্রাইম অত সহজ না। উচ্চ লেভেলে ব্রেনই ছাড়া ক্রাইম করতে পারে না। গায়ে হাত দিয়ে টর্চার করার কোনো প্রয়োজন নেই। কী প্রশ্ন করবেন করেন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, তোর উত্থান কিভাবে, মানে তুই এই লাইনে কিভাবে আসলি? সে তো অনেক বড় ইতিহাস স্যার, বলতে গেলে 2 দিন সময় লাগবে। ছোটবেলায় ছিচকে চোর ছিলাম, তখন গ্রামে থাকতাম। মানুষের থালা বাটি, হাঁড়ি পাতিল এগুলো চুরি করে দিন চালাতাম। একদিন চুরি করতে যে ধরা পড়ে গেলাম। গ্রামবাসীর হাতে এমন মার খেলাম, চুরি করা ছেড়ে দিলাম। চুরি করার অভ্যাস তো, বাড়িতে মন টিকত না। বাসে বাসে পকেট মারা শুরু করলাম। পকেট মারতে মারতে এমন একজনের পকেট মারলাম, সে ছিল ডাকাত। সুন্দরবনে ডাকাতি শেষ করে বউ বাচ্চার সঙ্গে দেখা করতে শ্যামনগর সাতক্ষীরা হয়ে খুলনায় ঢুকবে। সে এক মজার ঘটনা স্যার। সে আমাকে বলল, কিরে পকেট মারলি, খুচরা টাকাগুলাই তো নিলি, বান্ডিলে তো হাতি দিতে পারলি না। আমি মৃদু হেসে বললাম, আপনি কে? উনি আমাকে বলল, তোর বাপ। আমি বললাম, আমার বাপ তো মারা গেছে। আমার গুরু তখন রেগে বলল, শুয়োরের বাচ্চা, আমি তোর লাইনের বাপ। সুন্দরবনে আমার 4টা ট্রলার আছে। আমি ডাকাত রঘু তালুকদার। যাবি আমার সাথে? আমি কোনো কথা না বলে পাও ধরে সালাম করলাম। তারপরে তার সাথে বনে চলে গেলাম। বনে গিয়ে ডাকাতি শুরু করলাম। দিনে দিনে হয়ে গেলাম ডাকাতদের লিডার। তো আপনার সে গুরু এখন কোথায়? আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু একটু বোকা আছে। গুরুকে বাঁচিয়ে রাখা যায়?
মেরে দিছো? আবার জিগায় গুরুকে বাঁচিয়ে রাখলে গুরু হওয়া যায়? গুরুকে মেরে কালিন্দী নদীতে ভাসিয়ে দিলাম আর নিজে হয়ে গেলাম বাংলাদেশের গ্যাংস্টার। আমার নাম গুরু, আমি বাংলাদেশের একমাত্র গ্যাংস্টার। নিজেকে বাংলাদেশের গ্যাংস্টার সার্কুলার হওয়ার পর মহা বিপদে পড়ে গেলাম। 5 জন হুঙ্কার দিয়ে বসলো, তারা নিজেদেরকে বাংলাদেশের গ্যাংস্টার দাবি করে। ওরা 5 জন মিলে আমাকে তুলে নিয়ে গেল শ্যামনগর ভেটখালি ব্রিজের উপরে। তারপর কথা শেষ হওয়ার আগে হট করে একটা কথা বললে মেজাজ গরম হয় না? তারপর পিলারের সাথে আমার বেঁধে প্রচুর মারপিট করলো, তারপরে নর্দমায় ফেলে দিল। শুয়োরের বাচ্চারা জানে না নর্দমার কীট নর্দমায় মরে না। আমি নর্দমার পানি খেয়ে বেঁচে গেছি। তুই তো বহুত হারামি রে। লাইনটাই তো হারামির, আর হারামির দেখছেনই বাকি। আর 2 জন হলো কানা শমশের ও আলু আব্দুল। কৌশল করে এমন কাহিনী করি, অ্যাকশন ব্যাটালিয়ন ওদেরকে ক্রস ফায়ারে দিয়ে দেয়। পুরা বাংলাদেশ আমার দখলে। পুরা বাংলাদেশ আমার দখলে থাকলে চলবে? আন্তর্জাতিক মহলে কর দিতে হবে না? ইরাক, নাইজেরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, পাকিস্তান, মিশর থেকে আমার উপর চাপ আসতে থাকে। তাদের হয়ে কাজ করতে হবে, না হলে বাংলাদেশ থেকে আমাকে উধাও করে দেওয়া হবে। কী করব? তাদের হয়ে গেলাম
তারা বিভিন্ন প্রকার নেশার দ্রব্য পাঠাতে লাগলো। আমি ছদ্মবেশে বেশ ভালোভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই সরকার আসার পর থেকে আমার বিজনেসে প্রসার ঘটাতে পারছিলাম না। তাই অভিনব একটা স্টাইল চিন্তা করলাম। সমাজের সবচেয়ে সৎ মানুষ, তাকে জিম্মি করেই ব্যবসায় প্রসার ঘটাতে হবে। তারপরের ঘটনা তো আপনাদের জানা। সহজ সরল সিরাজ মাস্টারকে জিম্মি করে ব্যবসা শুরু করলাম। সিরাজ মাস্টার শিক্ষক জগতের আইকন। সেরা শিক্ষক হিসেবে সে 4বার গোল্ড মেডেল পেয়েছে। বাচ্চা, তুই তাকে জানে মারতে গেলি কেন? হ্যাঁ, সে সৎ, সে কিছু করতে পারবে না। তাই বাচ্চা, তুই ওই মাসুম বাচ্চাটাকে জানে মারতে গেলি কেন? হ্যাঁ, তারপরে ওকে তুলে নেওয়ার আগে আমার মাকে রেপ করেছিস। এটা আমার চরম ভুল হয়েছে স্যার, এটা আমার ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি। যেখানে নারী শিশু নির্যাতন হয় তার ধ্বংস অনিবার্য, আমারও তাই হয়েছে। আপনাদের কাছে ধরা খেয়ে এই যে মার খাচ্ছি, কি করব বলেন? অতটুকু একটা পিচ্ছি ছেলে আমার চোখের সামনে দিয়ে ডিবি অফিসে আসে ক্লেম করার জন্য, নালিশ নিয়ে। তারপরে ওর মার দেখে আমার লোভ সামলাতে পারিনি। কত সুন্দর শরীর দেখে জিভে জল চলে আসে। এই, তোমার কথার মতো দাঁড়িয়ে আছো কেন? এই বাস্টারকে মেরে ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও।